ক্লাস 9 ইকোনমিক্স প্রথম চ্যাপ্টার পলমপুর গ্রামের কাহিনী। আজ আমরা ইকোনমিক্সের এই প্রথম চ্যাপ্টারটা ইন ডিটেলস অ্যানালাইসিস করব, যে অ্যানালাইসিসের মধ্যে আমরা এর ইনসাইড কোয়েশনগুলিকেও অ্যানালাইসিস করব, যে কোয়েশনগুলি এই চ্যাপ্টার থেকে অ্যারাইজ হতে পারে। পাশাপাশি আমরা ইন ডিটেলস ইকোনমিক্সের একটা কোর কনসেপ্টকে বোঝার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের আজকের এই উপস্থাপনাটা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমরা এই অ্যানালাইসিসের মধ্য দিয়ে ইকোনমিক্সের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করেছি এবং আমরা ইকোনমিক্স এসএসটির যে টপিকগুলি আছে সেগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করার চেষ্টা করব। তো আমাদের ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারটাতেই আছে পলমপুর গ্রামের কাহিনী। বন্ধুরা, ইন ডিটেলস পলমপুর গ্রামের কাহিনী ইকোনমিক্সের একটি ক্ষুদ্রতম আয়তনকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সত্যি সত্যি এমন ধরনের কোনো গ্রাম আছে কিনা, এমন ধরনের কোনো ডিটেলস এখানে দেওয়া হয়নি। তবে এখানে রেফারেন্সের মধ্যে কিন্তু একটু বলা হয়েছে যে গিলবার্ট এটিনি উত্তরপ্রদেশের পশ্চিম বুলন্দাশা জেলার অন্তর্গত একটি রিসার্চ করেছিলেন, যে রিসার্চে মোটামুটি এইরকম ভাবে একটি গ্রামকে আইডেন্টিফাই করা হয়েছিল। এখানে একটি গ্রামের কথা বলা হয়েছে কারণ একটি গ্রামে অর্থনীতির বিভিন্ন সেক্টরগুলি থাকে। এখানে উৎপাদনের বিভিন্ন সেক্টর থাকে, পাশাপাশি ইকোনমিক্সের কতগুলি বেসিক কনসেপ্ট যেটা আমরা এজ এ ভিলেজার্স, একজন গ্রামবাসী হিসেবে যেগুলিকে আমরা দেখি, যেগুলি আমরা উপলব্ধি করি, আমরা যে ইকোনমিক্সের অর্থনীতির যে সেক্টরের মধ্যে আমরা থাকি সেই সেক্টরগুলিকে কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো আমরা যে গ্রামটি সম্পর্কে আলোচনা করব সেই গ্রামটির মধ্যে কিন্তু আছে 450টি পরিবার। এখানে 450টি পরিবার সম্পর্কে বলা হয়েছে। এই 450টি পরিবারের স্যাম্পল সার্ভে হিসেবে এই চ্যাপ্টারটার মধ্যে বলা হয়েছে। আচ্ছা, এই 450টি পরিবারের মধ্যে বলা হয়েছে গ্রামের 40টি পরিবার রয়েছে উচ্চ সম্প্রদায় থেকে, যাদের ভালো বাড়ি রয়েছে, সিমেন্ট এবং ইটের বাড়ি রয়েছে। পাশাপাশি এখানে অন্যান্য পরিবারগুলি সম্পর্কে বলা হয়েছে যে গ্রামের 1/3 মানুষ দলিত এবং গ্রামের কুনে মাটি এবং খড়ের ঘর তৈরি করে থাকে। বন্ধুরা, দলিত বলতে বোঝানো হয় যাদের এনসিয়েন্ট ইন্ডিয়াতে, প্রাচীন ভারতে, যাদের সামাজিক মর্যাদায় নিচু শ্রেণীতে বসবাস করে। যেমন আমরা বৈদিক সম্প্রদায়ের কথা বলেছি যে 4টি সম্প্রদায়ে বৈদিক সমাজ বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রদের বলা হতো সমস্ত নিচু সম্প্রদায়ভুক্ত এবং সেই সম্প্রদায়কে দলিত সম্প্রদায় বলা হয়। তো মোটামুটি ভাবে এনসিয়েন্ট ইন্ডিয়াতে কি দেখা হয়েছে, যারা মোটামুটি উচ্চ পর্যায়ে বসবাস করে তাদের কিন্তু পারিবারিক অবস্থান, জায়গা সম্পত্তি ভালো অবস্থা ছিল। সেই তুলনায় যারা সমাজের নিচু শ্রেণীতে বসবাস করত তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং তাদের খুবই কম আয়ের মধ্যে জীবন ধারণ করতে হতো। তো আমরা এখানে পেয়েছি গ্রামের 1/3 মানুষই কিন্তু ছিল গরিব এবং তারা খুব নিম্নমানের ঘরে বসবাস করত। আচ্ছা, এখানে বলা হয়েছে যে উপরোক্ত বর্ণনায় এই গ্রামের মধ্যে কিন্তু, যে গ্রামটি নিয়ে আমরা ইকোনমিক্সের এই চ্যাপ্টারটাতে আলোচনা করব, ইকোনমিক্সের এই চ্যাপ্টারটার এই গ্রামটাতে কিন্তু প্রধান কার্য হলো কৃষিকাজ, যেটা ভারতের ম্যাক্সিমাম গ্রামের প্রধান জীবিকা হয়ে থাকে। পাশাপাশি এই গ্রামের মধ্যে কিন্তু কৃষিকাজ ছাড়াও অন্যান্য কার্যাবলীর অন্তর্ভুক্ত ছিল। তো এখানে কি কি ছিল? অন্যান্য উৎপাদনের মধ্যে ছিল অকৃষি কার্যাবলী, অকৃষি কার্যাবলীর মধ্যে ছিল ক্ষুদ্র আয়তনের শিল্প, পরিবহন, দোকানি ব্যবস্থা, এইগুলি। তো সব মিলিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম, যে গ্রামের অর্থনীতি সম্পর্কে, টাকার ব্যবহার সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটাতে জানবো। তো ইকোনমিক্স আমাদেরকে কোন জিনিসটা শেখায়? অর্থ কিভাবে উৎপন্ন হয়, অর্থ কিভাবে প্রবাহিত হয়, অর্থ কিভাবে ব্যবহৃত হয়, এইগুলি আমরা ইকোনমিক্সের মধ্যে শিখি। তো এই চ্যাপ্টারটার মধ্যে একটা গ্রামের কনটেক্সটে আমরা ইকোনমিক্সের এই ধারণাগুলিকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমাদের এই চ্যাপ্টারটাতে পরবর্তী টপিকটি হলো যে উৎপাদনের উপকরণগুলি কি। বন্ধুরা, উৎপাদন বলতে বোঝায় যার মাধ্যমে আমরা নতুন কিছু তৈরি করি। লাইক আমার একটা খালি জায়গা আছে, সেই জায়গাতে আমি বাজার থেকে গিয়ে 50 টাকার ঝিঙ্গে বিচি এনে রোপণ করলাম
এবং সেই বিচি থেকে নতুন করে গাছ উঠলো, সে গাছগুলির উৎপন্ন ফসলগুলি আমরা বাজারে বিক্রি করলাম। তো এই যে মাটি ছিল, মাটির মধ্যে বীজ বপন করার ফলে নতুন একটি চারা গাছের তৈরি হলো, সেই গাছের মধ্যে ফল ধরলো, এটাকে বলা হয় উৎপাদন। লাইক আমার কাছে ধরো কাঠ আছে, আমি সেই কাঠগুলিকে পরিষ্কার করে ঘষে মেজে একটা চেয়ার তৈরি করলাম। তো কাঠ থেকে চেয়ার তৈরি করাটা হলো একটা উৎপাদন। আমরা আমাদের বাজারে কাগজ আছে, সাদা কাগজ আছে, সেই সাদা কাগজকে আমরা বাজার থেকে কিনে আনলাম, এনে সুই দিয়ে এটাকে গেঁথে একটা খাতা তৈরি করলাম। তো এই কাগজ থেকে খাতাতে পরিবর্তনটা হলো একটা উৎপাদন। তো বলা হয়েছে বন্ধুরা, উৎপাদনের জন্য মূলত আমাদের 4 ধরনের উপকরণ দরকার। প্রথম ধরনের উপকরণ হলো জমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ, যেমন বনজ সম্পদ, জল ইত্যাদি। তো উৎপাদনের প্রথম উপকরণ, আমাদের প্রশ্ন থাকতে পারে যে উৎপাদনের কয়টি উপকরণ এবং সেগুলি কি কি। তো আমাদের যদি বলা হয় উৎপাদনের উপকরণ কয়টা, তাহলে আমরা বলবো উৎপাদনের উপকরণ 4টা। প্রথম উপকরণটা হলো জমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ। এমন কি কোনো সম্পদ আছে, এমন কি কোনো উৎপাদন আছে যা জমি ছাড়া সম্পন্ন হতে পারে? না, না, জমি ছাড়া কোনো উৎপাদনই সম্ভব নয়। তুমি ক্ষুদ্র আয়তনের একটি দর্জির দোকানই বলো, তুমি একটি কৃষি খেতি বলো, তুমি একটা দোকানের ব্যবসায়ী করো, জমি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না। তো উৎপাদনের প্রথম উপকরণে আমাদের দরকার জমি। দ্বিতীয় উপকরণটা হলো জমির মধ্যে চাষ করার জন্য কিছু মানুষ দরকার, যে মানুষগুলি জমিতে চাষাবাদ করবে, জমিটাকে পরিষ্কার করবে, বীজ বপন করবে, তারপর বীজটা উঠলে সেটাকে পরিচর্যা করবে। এই সমস্ত কিছু তো আপনি আপনি হয়ে যাবে না, না? তো সেই সমস্ত কিছুর যে কোনো না কোনো মানুষের দরকার পড়বে, সুতরাং সেজন্য প্রয়োজন শ্রমিক। উৎপাদনের দ্বিতীয় উপকরণ হলো শ্রমিক। শ্রমিক বলতে যারা কাজ করবে তাদেরকে আমরা বলছি শ্রমিক। উৎপাদনের তৃতীয় উপকরণটি হলো ভৌত মূলধন। ভৌত মূলধনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটার মধ্যে আছে যন্ত্রপাতি এবং মেশিন এবং কাঁচামাল ও অর্থ। আচ্ছা, যন্ত্রপাতি এবং মেশিনের মধ্যে বলতে বোঝায় যে জমিটাকে আমি চাষাবাদ করছি, যে জমিটাকে আমি চাষ করে নতুন করে কোনো ফসল উৎপাদন করব, সেই জমিতে চাষাবাদ করার জন্য আমার কুদালের দরকার পড়বে, আমার নেড়িকাচির দরকার পড়বে, আমার ট্রাক্টরের দরকার পড়বে, হারভেস্টারের দরকার পড়বে। তো সেই সমস্ত জিনিসকে আমরা বলবো উৎপাদনের যন্ত্রপাতি, মেশিন এবং যে সমস্ত উপকরণ আদির প্রয়োজন হয় সেগুলি হলো উৎপাদনের অপর একটি উৎপাদন। উৎপাদনের তৃতীয় উপকরণ ভৌত মূলধনের অপর একটি ভাগ হলো কাঁচামাল এবং অর্থ। যেমন আমরা যদি কোনো একটা কাপড় বানাতে চাই, তাহলে কাপড় বানাতে গেলে আমাদের এখানে কাঁচামালের দরকার পড়বে, তুলুর দরকার পড়বে। তো তুলু থেকে কাপড় তৈরি হয়। আমরা যে খাতাগুলিতে, নোটবুকসগুলিতে লিখি, যে নোটবুকসগুলিতে আমরা হোমওয়ার্ক করি, সেটার জন্য কিন্তু আমাদের কাগজের দরকার পড়বে। তো কাগজ থেকে সেটাকে বিভিন্ন কোম্পানি কিন্তু খাতাতে পরিবর্তন করে। যেমন ক্লাসমেট একটা কোম্পানি, খুব পরিচিত কোম্পানি, যারা কাগজকে খাতাতে পরিণত করে সেগুলিকে বাজারে বিক্রি করে। তো আমাদের কাঁচামালের দরকার, যেমন তাঁতির জন্য তুলু দরকার, কুমুরের জন্য কাদামাটি দরকার। কুমুর যারা মাটির কাজ করে, মূর্তি বানায়, বাসনপত্রাদি বানায়, তাদের জন্য কাদামাটির দরকার পড়বে। এখানে বন্ধুরা একটা বিষয় লক্ষণীয়, যে উৎপাদনের চতুর্থ একটি উৎপাদনের কথা বলা হয়েছে, সেটি হলো হিউম্যান এবিলিটি, সেটি হলো হিউম্যান ক্যাপাসিটি, হিউম্যান ক্যাপিটাল, মানব মূলধন। এই দেখো, সমস্ত কিছু ধরো তৈরি আছে, উৎপাদনের জন্য তুলুও আছে, শ্রমিকও রাখা হয়েছে, পাশাপাশি আমাদের একটা ঘরও আছে, কারখানা ঘরও আছে। এই সমস্ত কিছুকে পরিচালন করার জন্য তো কোনো না কোনো মানুষের দরকার, না? যে শ্রমিককে নিয়োগ করবে, যে তুলুগুলিকে এনে এখানে রাখবে, যে ঘরটাকে তৈরি করবে, যে ডিজাইন করবে, যে প্ল্যান করবে। তো এটা তো কম্পিউটার করতে পারবে না, না? এটার জন্য একটা মানুষ দরকার। তো উৎপাদনের এই উপকরণটি হলো হিউম্যান ক্যাপিটাল, অর্থাৎ মানব মূলধন। তো আমাদের প্রশ্ন করতে আসতে পারে যে উৎপাদনে মানব মূলধন কাকে বলে, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। তো আমরা কি লিখবো, যে উৎপাদনের যে সমস্ত ভৌতিক যে উপকরণগুলি আছে সেগুলিকে পরিচালন করার জন্য, সেই মূলধনগুলিকে ব্যবহার করার জন্য আমাদের দরকার পড়ে কোনো একটা মানবিক উপাদানের। যে মানুষ সেই উপাদানগুলিকে অ্যাডজাস্ট করে একটা নতুন উৎপাদন করবে, তাকে বলা হয় উৎপাদনের মানবিক উৎপাদনের হিউম্যান ক্যাপিটাল বা মানব মূলধন। তারপর আমাদের আছে পালমপুর গ্রামের কৃষির ঘটনা আছে এখানে। তো পালমপুর গ্রামের জমির পরিমাপ সম্পর্কে বলা হয়েছে যে 75% মানুষ, পালমপুর গ্রামের 75% মানুষ কৃষিকাজের জন্য, তার জীবন জীবিকার জন্য কৃষিকাজের উপর নির্ভরশীল। এই হলো তার পরিমাণটা, যেটা আমাদের এখানে বলা হয়েছে।
তো পালমপুর গ্রামের 75% মানুষ তার জীবিকার জন্য কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা জীবন ধারণের জন্য যে টাকার দরকার, বাজার করার জন্য টাকার দরকার, ঔষধপত্রাদের জন্য টাকার দরকার, তাদের মূল সোর্সটাই হলো কৃষিকাজ। কত শতাংশ মানুষ? 75% মানুষের জীবিকা হলো কৃষিকাজ। কিন্তু বন্ধুরা, এখানে বলা হয়েছে যে কৃষি জমির মধ্যে একটা ধারণাগত ব্যাপক পরিবর্তন এসেছিল 1960-এর দশকে, 1960। এই সময় কিন্তু ভারতে কৃষিকাজের মধ্যে একটা কৃষি বিপ্লব ঘটেছিল। কৃষি বিপ্লব বলতে কি বোঝাচ্ছে? কৃষি কাজের পদ্ধতিগত এবং উৎপাদনগত বিশাল একটা পরিবর্তন। তো অ্যাকচুয়ালি ওই সময় হয়েছিল কি, ভারত যখন নতুন স্বাধীনতা অর্জন করে তখন ভারত নতুন করে নিজেকে তৈরি করছিল। যখন ভারত নিজেকে তৈরি করছিল, ভারতের সামনে সব থেকে বড় সমস্যা এলো যে খাদ্যের সমস্যা। ভারতের মধ্যে উপযুক্ত খাদ্য কিন্তু ছিল না, ভারতকে সেটা আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হতো, কিনে আনতে হতো। তো তৎকালীন ভারতের সরকার চিন্তা করলো যে আমরা যদি নিজের খাবারটাকে নিজেরা তৈরি করতে পারি তাহলে সেই মূলধনটা আমাদের বেঁচে যাবে। তো তার জন্য এই সমস্ত পরিকল্পনা করে ভারত সরকার নতুন একটি প্রজেক্ট লঞ্চ করেছিল। সেই প্রজেক্টটাকে বলা হয় গ্রিন রিভলিউশন, যেটাকে আমরা বলি কৃষি বিপ্লব। গ্রিন রিভলিউশন। তো এই গ্রিন রিভলিউশনের প্রাথমিক ইম্প্যাক্ট হিসাবে যে কৃষিকাজের মধ্যে বিশাল ধরনের একটা পরিবর্তন আনা হয়। কি কি পরিবর্তন? যেমন এর আগেতে কিন্তু যখন ভারত স্বাধীনতার পূর্ববর্তী ভারতে বা স্বাধীনতার ঠিক পরবর্তী ভারতে কৃষিকাজের মধ্যে কিন্তু কোনো যন্ত্রপাতির ব্যবহার ছিল না। পাশাপাশি কৃষিকাজের মধ্যে উচ্চ ফলনশীল কোনো বীজের ব্যবহারও করা হতো না, কোনো রাসায়নিক সারেরও ব্যবহার করা হতো না। তো তার জন্য কৃষির উৎপাদনও মারাত্মকভাবে কম হতো। তো কৃষির উৎপাদন বাড়ানোর জন্য ভারত সরকার এই সমস্ত কৃষিকাজের মধ্যে নতুন উচ্চ ফলনশীল বীজ, উন্নত মানের যন্ত্রপাতি, ট্রাক্টর, হারভেস্টর, পাশাপাশি কৃষিকাজের মধ্যে একটা ব্যাপক ধরনের আধুনিকীকরণ ঘটান। এই সমস্ত কিছুর পরিণতি হলো ভারতে সবুজ বিপ্লব। 3টি রাজ্যের মধ্যে প্রজেক্ট পরিকল্পনা মাফিক এই সবুজ বিপ্লবকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশ। তো সেই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু কৃষিকাজের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছিল। তো এখানে আমাদের বলা হয়েছে যে জমির পরিমাপকে আমরা কোন এককে প্রকাশ করি। আমাদের নেক্সট টপিকটা হলো আমরা যে জমির পরিমাপকে প্রকাশ করি, আমাদের স্থানীয়ভাবে কিন্তু আমরা জমিকে কানি হিসাবে প্রকাশ করি, কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়াতে সেটির একক হলো, আমরা বিভিন্ন এককে সেটাকে প্রকাশ করি, বিঘাতে প্রকাশ করি, শতকে প্রকাশ করি, এই সমস্ত এলাকাতে এই সমস্ত এককে আমরা জমির পরিমাপকে প্রকাশ করি। কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়াতে, মধ্য ভারতে কিন্তু জমির পরিমাপের একক হলো হেক্টর। হেক্টরে সেটিকে প্রকাশ করা হয়। হেক্টর বলতে বোঝায় 100 মিটার, জাস্ট এদিকে 100 মিটার এবং এদিকে 100 মিটার, এইরূপ একটা বর্গাকার আকৃতি বিশিষ্ট জমিকে কিন্তু 1 হেক্টর বলা হয়। 1 হেক্টর জমি বলা হয়। তো 1 হেক্টর এই পরিমাপে কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়াতে জমিকে পরিমাপ করা হয়। তো এখানে বলা হয়েছে যে একই জমিতে অধিক ফসলের, একই জমি থেকে অধিক উৎপাদন কোন উপায় আছে কি? অ্যাকচুয়ালি বন্ধুরা, আমাদের যে পালমপুর গ্রামটা আছে সেখানে জনসংখ্যা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছিল। তো এই বর্ধিত জনসংখ্যা খাদ্যের চাহিদা মেটানোর জন্য দরকার পড়লো যে জমির উৎপাদন বৃদ্ধি করা। দুটো কাজ করা যেতে পারে। একটি কাজ হলো জমির যে জমিগুলিতে চাষাবাদ হচ্ছে না, অনাবাদি জমি যেগুলি আছে সেটিকে আবাদি করা যেতে পারে, আর না হলে নতুন করে উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে। তো মোটামুটি ভাবে আমাদের যে আমাদের যে এখানে প্রজেক্ট পালমপুর গ্রামের কথা বলা হয়েছে, পালমপুর গ্রামেতে কিন্তু অনাবাদি জমির পরিমাণ একদম ছিল না, মোটামুটি সমস্ত জমি এখানে আবাদি জমি ছিল। তো এই পরিস্থিতিতে একটাই কাজ করা যায়, সেটা হলো উৎপাদন বৃদ্ধি করা। তো পালমপুর গ্রামে উৎপাদন বৃদ্ধি করার জন্য একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, সেটি হলো বহু ফসলি চাষ। অ্যাকচুয়ালি তোমাকে প্রশ্ন করা হতে পারে যে বহু ফসলি চাষ কাকে বলে। তো বহু ফসলি চাষ কাকে বলে আমরা টপিকটা আলোচনা করার পর ইন এ সেন্টেন্স সেটাকে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব। তো বলা হয়েছে এখানে বর্ষাকাল, ব্যাপারটা একটু লক্ষ্য করবে যে বর্ষাকালকে কিন্তু খারিফ মরশুম বলা হয়। এখানে বর্ষাকালে কৃষকরা জোয়ার এবং বাজরা চাষ করত। পালমপুর গ্রামের যে কৃষকরা ছিল তারা বর্ষাকালে জোয়ার এবং বাজরা চাষ করত। এই জমিটাতেই তারা আবার
অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আলু চাষ করত, আবার সেই আলুকে তুলে তারা শীতকালে মরশুম গম চাষ করত। তো একই জমিতে তারা প্রথম জোয়ার এবং বাজরা চাষ করত, জোয়ার এবং বাজরাকে তুলে সেই জমিতেই আবার তারা আলু চাষ করত, এবং সেই আলুকে তুলে আবার তারা একই জমিতে শীতকালে গম চাষ করত। তো এই যে একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন চাষ করা, তাকেই কিন্তু বলা হয় বহু ফসলি চাষ। পালনপুর গ্রামের কৃষকরা এই বহু ফসলি চাষ করত, যাতে করে তারা তাদের উপার্জনকে বৃদ্ধি করতে পারে। তো এখানে বলা হয়েছে যে বহু ফসলি চাষ বলতে বোঝায় মাল্টিপল ক্রপিং। একটা কাকে বলে মাল্টিপল, আমাদের যদি প্রশ্ন আসে যে বহু ফসলি চাষ কাকে বলে, এখান থেকে যদি আমাদের প্রশ্ন করা হয় যে বহু ফসলি চাষ বলতে কি বুঝো, আমরা অবশ্যই বলবো একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে উৎপাদন বৃদ্ধি করার জন্য একটি সাধারণ পদ্ধতি হলো বহু ফসলি চাষ। সাধারণত একই জমিতে বছরে 2 থেকে 3 ধরনের ফসল চাষ করাকে বলা হয় বহু। তো এখানে মোটামুটি ভাবে ভারতে বহু ফসলি চাষের একটা পরিমাণকে বোঝানো হয়েছে, পরিমাণকে একটা রিপোর্ট তুলে ধরা হয়েছে, যে রিপোর্টটি হলো রিপোর্টটি করেছেন স্টেট অফ ইন্ডিয়ান এগ্রিকালচার 2015-16, ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, কোঅপারেশন অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তারা তাদের একটি প্রতিবেদনে, অর্গানাইজেশনটি তাদের একটি প্রতিবেদনে বলেছে 1950 সালে ভারতে আবাদি জমির পরিমাণ ছিল 120 মিলিয়ন হেক্টর, 1960 সালে তা হয়েছে 130 মিলিয়ন হেক্টর। এমন ভাবে ভারতে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পেতে পেতে 2012 সালে তা হয়েছে 155 মিলিয়ন হেক্টর। তো এখানে বলা হয়েছে যে উন্নত ফলনশীল যে বীজগুলিকে ব্যবহার করা হয়, সেই বীজগুলিকে কিন্তু বলা হয় HYV বীজ। 1960-এর দশকের শেষ থেকে ভারতে HYV যেটি মূলত হলো একটি হাইব্রিড প্রজাতির বীজ। যখন ভারতে 1960-এর দশকে ভারতে কৃষিক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি করার জন্য সবুজ বিপ্লবের কথা ভাবা হচ্ছিল, তখনই কিন্তু ভারতে HYV বীজের প্রয়োগ করা হয়। পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কৃষিক্ষেত্রের মধ্যে তখন থেকে কিন্তু একটা বিশাল ধরনের পরিবর্তন আসে। তো আমাদের যদি প্রশ্ন আসে যে সবুজ বিপ্লব কাকে বলে, হোয়াট ইজ গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লব, আমাদের যদি প্রশ্ন করা হয় যে সবুজ বিপ্লব কি, তাহলে আমরা বলবো আমাদের আনসারটা হবে 1960-এর দশকে ভারতে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য HYV প্রজাতির বীজ, পর্যাপ্ত জলসেচ, রাসায়নিক সার এবং কীটনাশকের প্রয়োগ করে ভারতে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছিল তাকে বলা হয় সবুজ বিপ্লব। তো সবুজ বিপ্লবের ফলে ভারতে কিন্তু উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। যেমন ভাবে ভারতে উন্নত প্রযুক্তির কৃষি পদ্ধতিকে প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল, তার ফলে কিন্তু ভারতে কৃষির পরিমাণ প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। যেমন এখানে বলা হয়েছে চিরাচরিত চাষাবাদ, যেটা সবুজ বিপ্লবের আগে আমরা করতাম, সেই পদ্ধতিতে 1 হেক্টর জমিতে প্রায় 300 কিলোগ্রাম গম উৎপাদন করা যেত। সেই সবুজ বিপ্লবের ফলে ওই জমিতেই প্রতি হেক্টর প্রতি 3200 কিলোগ্রাম গম উৎপাদন করা সম্ভব হচ্ছে। তার মানে উৎপাদন প্রায় ডাবল থেকেও বেশি করা সম্পন্ন হয়েছে। তো এর জন্যই তো এত বিশাল একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল না। তো সবুজ বিপ্লবে ফলে ভারতে কৃষিক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং তাৎক্ষণিকভাবে ভারতের কৃষকরা কিন্তু নতুন একটা প্রযুক্তিকে অ্যাডাপ্টেশন করতে পেরেছিল এবং সেই পদ্ধতিকে প্রয়োগ করে তারা কৃষিক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি করতে সমর্থ হয়েছে। তো এই হলো আমাদের সবুজ বিপ্লবের এফেক্ট। তো এটা আমাদের স্বাভাবিক জেনারেল কমন সেন্সে কিন্তু আমরা বুঝতে পারছি যে এত সমস্ত সার এবং কীটনাশক যেহেতু প্রয়োগ করা হয়েছিল, তাহলে তার অ্যাডভার্স এফেক্টটা, নেগেটিভ এফেক্ট কি ছিল। তো বন্ধুরা, সবুজ বিপ্লবের কিন্তু কতগুলি নেগেটিভ ইফেক্ট ছিল। কি কি? যেমন সবুজ উচ্চ ফলনশীল সার এবং রাসায়নিক ব্যবহার করার ফলে জমির মধ্যে যে সমস্ত প্রাকৃতিক ব্যাকটেরিয়াগুলি থাকে সেগুলি কিন্তু মারা গিয়েছিল, ফলে জমি আস্তে আস্তে তার সহনশীলতা হারিয়ে ফেলেছিল এবং উৎপাদনের মধ্যে কিন্তু এটা দীর্ঘমেয়াদী উৎপাদনের ক্ষেত্রে সেটা একটা খারাপ এফেক্ট তৈরি করেছিল। পাশাপাশি যে জমিগুলিতে আমরা প্রচুর পরিমাণ বহু ফসলি চাষ করেছি সেই জমি কিন্তু তার উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে, তার যে প্রাকৃতিক উৎপাদন ক্ষমতা সেটা আস্তে আস্তে হ্রাস পেয়ে গিয়েছিল। তো যে পালনপুর গ্রামের কথা আমরা
পড়ছি সেই পালমপুর গ্রামে কৃষকদের মধ্যে কিন্তু একটা পার্থক্য ছিল। যেমনটা আমরা আমাদের গ্রামের মধ্যে দেখতে পাই, কিছু কিছু কৃষককে তুমি দেখতে পাবে যাদের জমির পরিমাণ বেশি, তারা খুব ভালোভাবে থাকে, তারা তাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করে, তারা ভালো কাপড় চোপড় পরে। তারপরে দেখতে পারবে আরেক ধরনের শ্রমিক যারা খুব কম জমির মালিক, যারা শুধুমাত্র নিজের উৎপাদনের দ্বারা নিজের পরিবারের প্রয়োজনটা মেটাতে পারে। আবার আরেক ধরনের কৃষি শ্রমিক তুমি দেখতে পাবে, তাদের নিজস্ব কোনো জমি নেই, তারা আরেকজনের জমিতে কাজ করে তাদের জীবনযাত্রা নির্বাহ করে। তো যেহেতু আমরা আমাদের গ্রামে এইগুলি দেখতে পাই, পালমপুরও ভারতেরই একটি গ্রাম, সুতরাং পালমপুরেও কিন্তু আমাদের গ্রামের এই যে লেবারের ক্রাইটেরিয়াটা, এই ক্রাইটেরিয়াটাই আমরা পালমপুর গ্রামেও দেখতে পাবো। তো তাদের মধ্যে কি রূপে জমি বন্টন হয়েছিল, তাদের মধ্যে পালমপুর গ্রামের যে 450টি পরিবার আছে, যেটা আমরা একেবারে প্রথমে পড়েছিলাম, 450টি পরিবারের মধ্যে 1/3 পরিবার অর্থাৎ 150 পরিবারের জমির পরিমাণ ছিল একেবারেই শূন্য, তাদের নিজের কোনো জমিই ছিল না। আউট অফ 450 পরিবার, 150 পরিবারের কোনো নিজস্ব জমিই ছিল না। তারপর বলা হয়েছে 240টি পরিবারের জমির পরিমাণ 2 হেক্টরেরও কম। আর বলা হয়েছে পালমপুর গ্রামে মাঝারি এবং বৃহৎ কৃষক আছে 60টি, যাদের 2 হেক্টরের বেশি জমি আছে। আবার কিছু কিছু কৃষক আছে যারা 10 হেক্টর বা তার বেশি জমির মালিকানা নিয়ে আছে। তো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে ধনী কৃষক আমরা কাকে বলবো? তো আমাদের আনসারটা হবে যে সমস্ত কৃষকদের ব্যক্তিগত জমির পরিমাণ 2 হেক্টরের বেশি, সেটা 10 হেক্টরও হতে পারে, 20 হেক্টরও হতে পারে, সেই সমস্ত কৃষকদেরকে আমরা ধনী কৃষক বলবো। তো নেক্সট আমাদের বলা হয়েছে, আমাদের পরবর্তী টপিকটা হলো যে এই যে আমরা জমির পরিমাণটি পড়লাম, এই যে আমরা জমির পরিমাণটি জানলাম, এই জমির পরিমাণে পালমপুর গ্রামে এই একটা গ্রাফ তোমাদেরকে, ডায়াগ্রাম, পাই চার্ট তোমাদেরকে দেওয়া হয়েছে যে এই পাই চার্টের মধ্যে চাষকৃত জমির বন্টন এবং কৃষকের সংখ্যাকে বোঝানো হয়েছে যে 85% কৃষক, এখানে প্রায় 85% কৃষকের অবস্থা, কৃষক কিন্তু তার কৃষি জমির পরিমাণ একেবারেই কম, আর শুধুমাত্র 15% কৃষকের জমির পরিমাণ হলো 2 হেক্টর বা তার বেশি। তো স্বাভাবিকভাবে যাদের জমির পরিমাণ কম হবে, তাদের উৎপাদন কম হবে, তারা উন্নত কৃষি প্রযুক্তিকে অ্যাডপ্ট করতে পারবে না। তাদের পক্ষে আজকে আমার যদি ব্যক্তিগতভাবে শুধুমাত্র ধরো, আমরা তো জায়গাকে কানি হিসাবে বলি না, আমার যদি শুধুমাত্র 2 কানি জমিন থাকে, সেই 2 কানি জমিনের জন্য তো আমি পাম্প সেট, ট্রাক্টর, হারভেস্টর সমস্ত কিছুর ব্যবস্থা করতে পারবো না। না, আমার যদি আজকে 50 কানি জায়গা থাকে, তাহলেই তো আমি আমার নিজস্ব ব্যবহারের জন্য একটা ট্রাক্টর কিনতে পারবো, একটা পাম্প সেট কিনতে পারবো, নিজের মূলধন দিয়ে সেগুলিকে চাষ করাতে পারবো না। তো তার জন্য যারা গরিব কৃষক থাকে তাদের পক্ষে এই প্রযুক্তিটাকে ব্যবহার করা সম্ভব হয় না, যারা ধনী কৃষক থাকে তাদের পক্ষে কিন্তু এই প্রযুক্তিগুলি ব্যবহার করা সম্ভব। তো এর পরবর্তী চ্যাপ্টারটাতে, পরবর্তী টপিকটাতে আমাদের বলা হয়েছে যে আমরা আমাদের যে জমিনগুলি আছে সেই জমিনগুলিতে কৃষি শ্রমিকদের মধ্যে কিন্তু একটা বিশাল বড় পার্থক্য দেখা যায়। যেমন এখানে বলা হয়েছে যে এখানে ভারত সরকার এপ্রিল 2011-এ একটি আইন পাশ করেছিল, যেখানে বলা হয়েছিল যে কৃষি শ্রমিকদের দৈনিক মজুরি 115 টাকার কম হতে পারবে না। কৃষি শ্রমিকদের এখানে কিন্তু এটা তোমাদের প্রশ্ন হতে পারে যে ভারত সরকারের ধার্যকৃত মূল্য অনুসারে কৃষি শ্রমিকের প্রত্যেক দিনের হাজিরা মূল্য কত, সেটা কিন্তু 115 টাকা। তো সেখানে বলা হয়েছে যে গ্রামের অনেক ধরনের কৃষকরা থাকে যারা নিজের জন্য প্রয়োজনীয় কাজ খুঁজতে গিয়ে তারা কিন্তু নির্দিষ্ট টাকার থেকে অনেকটা কম দামেও কাজ করতে বাধ্য হয়। তারা যে হাজিরা, যে মূল্য থাকে, তাদের যে পারিশ্রমিক থাকে, সেই পারিশ্রমিক থেকে তারা অনেকটা কম মূল্যেও কাজ করতে বাধ্য হয়, কারণ গ্রামীণ এলাকায় ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে কিন্তু একটা বিশাল বড় পার্থক্য দেখা যায়। প্রচুর পরিমাণ শ্রমিক আছে যারা কাজ করতে প্রস্তুত, কিন্তু সেই পরিমাণ জমি খুঁজে পাওয়া যায় না। তার জন্য সেখানে অনেক শ্রমিকরাই থাকে যারা কম মূল্যেও কাজ করতে প্রস্তুত থাকে। তো আমরা যে গ্রামের কথা বলছি, সে গ্রামের মধ্যে বলা হয়েছে যে আমরা যে চাষাবাদ করি, সে চাষাবাদের জন্য এই
টপিকটাতে, এই চ্যাপ্টারটাতে একটা গল্পের কথা বলা হয়েছে যে তেজপাল শিখ নামে গ্রামের মধ্যে একজন ধনী কৃষক ছিলেন, যে কৃষক কিন্তু গ্রামের ক্ষুদ্র চাষীদেরকে ঋণ দিতেন। তো কৃষিকাজের জন্য কিন্তু একটা ঋণের প্রয়োজন হয়, যেমন নতুন করে সেখানে বীজ কিনা, সেখানে সার প্রয়োগ করা, তার জন্য বাজার থেকে আমাকে সেগুলিকে কিনে আনতে হবে। তো সেগুলি কিনে আনার জন্য আমার কাছে মূলধনের দরকার। যারা মাঝারি এবং বৃহৎ কৃষক আছেন তাদের মূলধনটা তো তাদের, যারা মাঝারি এবং বৃহৎ কৃষকরা আছেন তাদের নিজস্ব যে মূলধনটা সেটা কিন্তু তাদের কাছেই থাকে, কিন্তু যারা ছোট কৃষক আছেন যাদের জমির পরিমাণ খুবই কম, তাদের মূলধনের জন্য কিন্তু তাদেরকে নির্ভর করতে হয় ঋণের উপর। তো ঋণের জন্য তারা খুব সহজে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে নেন, এবং মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য তাদের ঋণের সুদের পরিমাণ কিন্তু অনেক বেশি দিতে হয়। এখানে বলা হয়েছে যে তেজপাল সিং নামে একজন ধনী কৃষক আছে যিনি 24% সুদে কিন্তু ঋণ দিয়ে থাকেন। তো এত বিশাল পরিমাণে ঋণ নেওয়ার ফলে যারা গ্রামের কৃষকরা আছেন তারা ঋণের এই বর্ধিত সুদ পূরণ করতে গিয়ে তাদের কিন্তু প্রচন্ড হয়রানির শিকার হতে হয়। তো আমাদের নেক্সট এবং লাস্টে বলা হয়েছে, চ্যাপ্টারটার একেবারে লাস্টে আমাদের বলা হয়েছে যে পালমপুর গ্রামের মধ্যে কৃষি ব্যতীত আর কোন কোন কাজ করা হতো। এখানে বলা হয়েছে যে পালমপুর গ্রামের মধ্যে যে কৃষকরা ছিল তারা কিন্তু দুগ্ধ উৎপাদনে এখানে দুগ্ধ উৎপাদন করত, দুগ্ধ ছিল এখানের অপর একটি উৎপাদন কৃতকার্য, যে স্থানীয় যে সমস্ত কৃষকরা ছিল সেই সমস্ত কৃষকরা কিন্তু যারা দুগ্ধ উৎপাদন করত তারা পার্শ্ববর্তী গ্রাম রায়গঞ্জে গিয়ে সেই দুগ্ধকে বিক্রি করতেন। পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে যে দুগ্ধ উৎপাদনের পাশাপাশি এখানে আরো কতগুলি কাজ ছিল পালমপুর গ্রামের মধ্যে, যেমন পালমপুর গ্রামের মধ্যে আরো ক্ষুদ্র আয়তনের মধ্যে প্রায় 50 জনের মতো কম লোক ছিল যারা শিল্প কার্যে নিযুক্ত ছিল, যাদের ক্ষুদ্র আয়তনের শিল্প ছিল। পাশাপাশি এখানে পালমপুর গ্রামের মধ্যে বলা হয়েছে যে পালমপুর গ্রামের দোকানদার, পালমপুর গ্রামের মধ্যে কিছু দোকানদার ছিল যারা নাকি শহর থেকে বা বাজার থেকে পাইকারি মূল্যে জিনিস কিনে এনে গ্রামের মধ্যে সেগুলিকে খুচরো মূল্যে বিক্রি করত। তো পালমপুর গ্রামের মধ্যে যে সমস্ত উৎপাদনগুলি হতো সেগুলির মধ্যে ছিল সেগুলির মধ্যে দুগ্ধ উৎপাদন ছিল, সেগুলির মধ্যে দোকানদার ছিল, সেগুলির মধ্যে ক্ষুদ্র পরিবহন ব্যবস্থা ছিল। কারণ আমরা দেখেছি পালমপুর গ্রাম থেকে রায়গঞ্জে একটা রাস্তা ছিল, যে পালমপুর গ্রামটা থেকে রায়গঞ্জে একটা বিশাল বড় বাজার আছে, সে বাজারে পালমপুর গ্রামের থেকে চাষিরা কিন্তু তাদের উদ্বৃত্ত জিনিসগুলি বিক্রি করার জন্য নিয়ে যেত। সেখানের মধ্যে তারা রিক্সা, টাঙ্গাওয়ালা, জিপ, ট্রাক্টর, বাস, গাড়ি সবসময় চলতো, যেগুলি চালানোর মাধ্যমেও কিন্তু যারা সেগুলিকে চালাতো তাদের একটা উপার্জন হতো। আর পাশাপাশি পালমপুর গ্রামের যে সমস্ত মানুষরা ছিল তারা তাদের উৎপন্ন জিনিসগুলিকে সেখানে নিয়ে বিক্রি করতে পারতো। তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার ইকোনমিক্স, পালমপুর গ্রামের একটা কাহিনী, যেখানে ইকোনমিক্সের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। একটা গ্রামীণ অর্থনীতি ভিত্তিক এই চ্যাপ্টার, যার মাধ্যমে আমরা গ্রামীণ অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলিকে বুঝতে